তো রোগী পরবর্তীতে অপারেশন পরবর্তী ব্যথা নিয়ে তার সমস্যা কম হচ্ছে। ওনার হয়তো অনেক সিভিয়ার ইনফেকশন হয়েছে, ওনার পিত্তথলিটার সাথে এসে পাকস্থলী বা খাদ্যনালীর কোনো অংশে এমন ভাবে লেগে আছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক আশীর্বাদ ল্যাপ্রোস্কোপিক সার্জারি। কাটা ছেঁড়া ছাড়া অপারেশন নিয়ে সাধারণ মানুষের মনে যেমন কৌতূহল আছে, ঠিক তেমনি আছে ভয়। আর এই সব সংশয় দূর করতে আজ আমরা কথা বলবো, এবং কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন সহযোগী অধ্যাপক সাদিয়া আফরিন তানি, ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে তিনি আছেন। এছাড়াও কাজ করছেন আফরোজা বেগম অ্যান্ড ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারে। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ তানজির রহমান সাহেব আমাকে আপনাদের হেলথ অ্যান্ড হ্যাপিনেস অনুষ্ঠানে ডাকার জন্য। জি, ধন্যবাদ আপনাকেও, আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। আমরা যেমনটি প্রথমে বলছিলাম যে আসলে ল্যাপ্রোস্কোপিক সার্জারি নিয়ে সাধারণ মানুষের মনে অনেক ধরনের নানা ধরনের কৌতূহল আছে, ভয় আছে, ভীতি আছে। প্রথমেই জানতে চাইবো যে এই যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি, এটি আসলে কি, এবং সাধারণ যে সার্জারি রয়েছে বা অপারেশন রয়েছে সেটির সাথে এটির আসলে পার্থক্য কিভাবে করা যায়? আচ্ছা, ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে, আমরা যদি এটার নাম হচ্ছে ইংলিশে বলা হয় মিনিমাল এক্সেস সার্জারি। মানে আমরা ছোট ছোট ফুটো করে ছিদ্র করে, ল্যাপ মানে পেটের মধ্যে যে অপারেশন গুলো সেগুলো যখন ছোট ছোট ফুটো করে বা ছিদ্র করে করা হয় সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি। তো আমরা প্রথমেই বলেছি এটা ফুটো করে করা হয়, তার মানে সাধারণ অপারেশন যেগুলো আমরা পেট কেটে করি সেই জায়গায় আমাকে লম্বা লম্বা পেটের মধ্যে কাটা দিতে হচ্ছে না। ছোট্ট একটা ছিদ্র করে বা 3টা ছিদ্র করে আমি অপারেশনটা করতে পারছি। আচ্ছা, যেমনটি বলছিলেন, সাধারণত এই ধরনের অপারেশনে কতটুকু বা কত বড় ছিদ্র করতে হয়? এটা আসলে ডিপেন্ড করে। ল্যাপারোস্কোপিকতে আমরা অনেক ধরনের অপারেশন করি। আমরা কি ধরনের অপারেশন করছি, কোন অর্গানের অপারেশন করছি তার উপর নির্ভর করে যে আমি কটা ছিদ্র করব, কত বড় ছিদ্র করব। আমি যদি বলি সবচেয়ে কমনলি সবচেয়ে বেশি যে অপারেশন গুলো করা হয় তার মধ্যে একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। আপনারা সবাই শুনেছেন গলব্লাডার, পিত্তথলির পাথর আমরা ল্যাপারোস্কোপিক্যালি ফুটো করে বের করি। তো যদি ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করি আমাদের দেশে এখন পর্যন্ত এটা আমরা সাধারণত 4টা ছিদ্র করে করি। সেক্ষেত্রে 4টা ছিদ্রের 2টো করা হয় 10 মিলিমিটার, মানে হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার পরিমাণে। আর 2টো করা হয় 5 মিলিমিটার, 5 মিলিমিটার মানে আধা সেন্টিমিটার পরিমাণে। এটা 3টা ছিদ্র করেও করা যায়। অনেক উন্নত দেশে এটা একটা ছিদ্র করে, মানে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট। এখানে আসলে হচ্ছে আমি যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করি এটা যত আধুনিক অ্যাঙ্গুলেটেড হবে আমার তত ছিদ্র বা এক্সেসটা কম করলেও হয়। আচ্ছা আচ্ছা, সাধারণত কোন কোন রোগের ক্ষেত্রে এই পদ্ধতি আপনারা আসলে করে থাকেন? আমি শুরুতেই বললাম যে আমরা সবচেয়ে কমনলি সবচেয়ে বেশি করা হয় গলব্লাডার মানে পিত্তথলি পাথরের জন্য। তো কিছু কমন সাধারণ অপারেশন আছে যেগুলো সাধারণত সব জায়গায় এখন হচ্ছে বাংলাদেশে। তার মধ্যে হচ্ছে পিত্তথলির পাথরের অপারেশন, অ্যাপেন্ডিক্সের অপারেশন, অ্যাপেন্ডিক্স ইনফেকশন যেটা বলা হয় অ্যাপেন্ডিসাইটিস, সেটা হার্নিয়া, বিভিন্ন ধরনের হার্নিয়া, ইনগুইনাল হার্নিয়া যেটা হয়, অথবা পেটে নাভিতে দেখবেন অনেকের ফুলে যায় আম্বিলিকাল হার্নিয়া, এগুলো কমনলি করা হয় ল্যাপারোস্কোপিক সার্জারি। এছাড়া যে কোনো ক্যান্সার অপারেশন, সব অপারেশনই করা যায় ল্যাপারোস্কোপির মাধ্যমে। আমরা যেমনটি জানি সাধারণ মানুষ আমরা যারা রয়েছি যে অপারেশনের আগে সাধারণত রোগীদেরকে আসলে অজ্ঞান করতে হয়। এই ধরনের অপারেশনের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে আসলে এটা করতে হয় কিনা বা করার প্রয়োজন পড়ে কিনা? সম্পূর্ণ অজ্ঞান করে করাটাই ভালো, কারণ আমি বললাম ল্যাপ মানে পেটের মধ্যে যখন আমি অপারেশন করব ছিদ্র করে, তো পেটের ভিতরে তো আসলে অনেক কিছু অর্গানস থাকে, অনেক ধরনের অন্ত্র, খাদ্যনালী, পাকস্থলী সবই থাকে। তো জায়গাটা তো একটা ক্লোজ ছোট্ট একটা জায়গা, ওর মধ্যে ফুলানো থাকে না। কাজ করতে হলে জায়গাটাকে ফুলাতে হয়, যেটাকে বলা হয় নিউমোপেরিটোনিয়াম। ওর মধ্যে একটু আমরা গ্যাস দিয়ে কার্বন ডাইঅক্সাইড দিয়ে পেটটাকে একটু ফুলানো হয়। তো এটা করতে হলে অবশ্যই রোগীকে অজ্ঞান করে নিতে হয়, সম্পূর্ণ অজ্ঞান করেই সাধারণত অপারেশন গুলো করা হয়। আচ্ছা, আমরা একটু সাধারণ অপারেশনের সঙ্গে আবার একটু কম্পেয়ার করতে চাচ্ছি। সাধারণ অপারেশনের ক্ষেত্রে আপনার কাছে দুটো বিষয় প্রশ্ন আমার থাকবে এখানে। সাধারণ অপারেশনের আগে সাধারণত রোগীদের কতক্ষণ না খাইয়ে রাখতে হয়, আর এই ধরনের অপারেশনের ক্ষেত্রে কতক্ষণ না খাইয়ে আসলে রোগীদের রাখেন আপনারা? এটা অপারেশন আমি কি অপারেশন করছি তার উপর নির্ভর করে। এখন যদি আমি কমন যে সাধারণ অপারেশন গুলো বললাম সবসময় করা হয়, পিত্তথলির পাথরের অপারেশন করব বা অ্যাপেন্ডিসেক্টমি, সেক্ষেত্রে সাধারণত 6 ঘন্টা বা 8 ঘন্টা না খেয়ে রাখলেও হয়। কিন্তু যদি কোনো অ্যাডভান্স সার্জারি বড় অপারেশন করতে যাই, পাকস্থলীর ক্যান্সার অপারেশন করবো, সেক্ষেত্রে আসলে না খাইয়ে রাখার সময়টা পরিবর্তিত হবে। হ্যাঁ, তো সাধারণ যে অপারেশন হয় পিত্তথলির পাথর অপারেশন, সবচেয়ে বেশি প্রশ্ন থাকে মানুষের মনে এবং সবচেয়ে বেশি করা হয়, সেসব ক্ষেত্রে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা বা অ্যাপেন্ডিক্স অপারেশন 6 থেকে 8 ঘন্টা না খেয়ে থাকবে। সেটা হচ্ছে সব খাবার। আর পানি অনেক সময় শুধু ক্লিয়ার ফ্লুইড, সাধারণ পানিটা, শুধু সাদা পানিটা সে 2 থেকে 3 ঘন্টা আগে অল্প করে খেতে পারে। যেসব পেশেন্ট রয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে বা হাড়ের সমস্যা রয়েছে, এই সব পেশেন্টের ক্ষেত্রে এই সার্জারি কি আসলে করাটা
সবসময় পসিবল হয়? হ্যাঁ, ডায়াবেটিসের জন্য তো আমাদের আলাদা প্রিকশন নিতে হবে। ডায়াবেটিস যেন সবসময় ব্লাড সুগার নর্মাল লেভেলে থাকে, কন্ট্রোল থাকে। এটা সব অপারেশনের জন্য। পেট কেটে করলে যেমন ফুটো করে করলেও একই কথা। কন্ট্রোল থাকলে ছোট জায়গায় ইনফেকশন হবে না তো বলা যাবে না। জি। ছোট একটা ছিদ্রেও ইনফেকশন হতে পারে। তো ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল থাকতে হবে। এবং কারো যদি হার্টের সমস্যা থাকে তাহলে এটা অবশ্যই অপারেশনের আগে পুরোপুরিভাবে পরীক্ষা করে নিশ্চিত হয়ে তার যে এটাকে বলা হয় অপটিমাইজেশন, মানে রোগীর রোগটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেই অপারেশন করতে হয়। আচ্ছা, আপনার কি মনে হয় যে সাধারণ যে অপারেশন রয়েছে বা আমরা আগে যে অপারেশনটাকে বুঝতাম যে আসলে পেট কেটে একটা অপারেশন করা এবং এই যে এখন যে আপনারা করছেন ল্যাপ্রোস্কোপিক সার্জারি, সাধারণত ফুটোর মাধ্যমে যে অপারেশন, এই দুই অপারেশনের সঙ্গে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে কোনটি আসলে বেশি নিরাপদ বলে মনে করেন? এটা কি আসলে পেশেন্টের উপরে ডিপেন্ড করে কিনা? না, পেশেন্টের উপরে তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু জায়গা আছে যেখানে ল্যাপারোস্কোপিক সার্জারি সবসময় করা যায় না। আচ্ছা। তবে ল্যাপারোস্কোপিক সার্জারি তো অবশ্যই নিরাপদ। নিরাপদ মানে হচ্ছে করা তো হচ্ছে আপনার সার্জনের উপর ডিপেন্ড করবে, সে কেমন করবে। কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধাগুলো কি, সেটা হচ্ছে আপনি ছোট ছোট ছিদ্র করছেন, তাহলে আপনার কাটা কম হচ্ছে। আচ্ছা। যখন কাটা কম হচ্ছে, আমরা বলি টিস্যু ট্রমা, মানে আপনার তো মাংসপেশি কাটা হচ্ছে না, স্কিন কাটা হচ্ছে না, ওনার ব্যথা কম হচ্ছে স্বাভাবিকভাবে। আচ্ছা। তো রোগীর পরবর্তীতে অপারেশন পরবর্তী ব্যথা নিয়ে তার সমস্যা কম হচ্ছে। পেইন ম্যানেজমেন্ট ইজ বেটার। আর যদি আপনি বলেন যে না, রোগী কাজে যেতে পারবে কতদিনে, তাহলে উনি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারছে, লম্বা সময় ওনাকে হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে না, কাজকর্ম তার স্বাভাবিকভাবে সুস্থ বোধ করছেন, তাড়াতাড়ি কাজে ফিরতে পারছেন। আচ্ছা। তো এটা হচ্ছে সুবিধা ল্যাপারোস্কোপিক সার্জারি কেটে করাচ্ছে। আচ্ছা। আবার কিছু অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে সব জায়গায় পাওয়া যায় না, আচ্ছা। এটা হচ্ছে আমাদের দিককার অসুবিধা। সব জায়গায় আমরা এটা এখনো দিতে পারিনি সুবিধাটা সবাইকে নেওয়ার জন্য, বা ওই যে ট্রেনিং একটা সব ডাক্তারদেরকে এই ব্যাপারে ট্রেন করা, সেটা এখনো প্রশিক্ষণের ব্যাপারটা এখন পর্যন্ত সব জায়গায় অতটা দেওয়া যাচ্ছে না সব ধরনের অপারেশনের জন্য। ল্যাবকল হয়তো সব জায়গায় হচ্ছে, পিত্তথলি পাথর হচ্ছে, কিন্তু এটা ক্যান্সার অপারেশন সব জায়গায় হচ্ছে না। এটা একটা অসুবিধা। আর খরচ, আপনার কাছে যদি আমি একটু জানতে চাই যে ল্যাপারোস্কোপিক যে সার্জারি সেটি এবং সাধারণ যে সার্জারি, দুটির সঙ্গে যদি আমরা খরচের জায়গা থেকে আসলে তুলনা করি তাহলে কোনটি বেশি এক্সপেন্সিভ? ল্যাপারোস্কোপিক সার্জারি অবশ্যই ব্যয়বহুল নর্মাল অপারেশনের চেয়ে। কারণ হচ্ছে এখানে আমার যন্ত্রাংশ যন্ত্রপাতি যেগুলো আমি ব্যবহার করবো, যেটা দিয়ে আমি অপারেশন করব, কারণ এখানে ছোট ছোট ফুটো করে ছিদ্র করে অপারেশন করা হয়। তো আমি যদি কেটে অপারেশন করি পেটের মধ্যে, তাহলে আমি সব দেখে অপারেশন করছি, আমার হাত সব জায়গায় পৌঁছাচ্ছে, এখানে আমার হাত পৌঁছাচ্ছে না। আমি যন্ত্র দিয়ে অপারেশন করছি, তাহলে আমার এই যন্ত্রগুলো স্পেশাল যন্ত্র লাগে, যা বেশিরভাগই আমাকে বাইরে থেকে কিনতে হচ্ছে, এবং এগুলো বিভিন্ন দেশ থেকে ম্যানুফ্যাকচার হয়। ভালো কোয়ালিটির যন্ত্রের দাম অনেক। এবং এই যন্ত্রগুলো যখন আমি ফুটো করে করছি, যেহেতু আমি পেটের মধ্যে ফুটো আমি তো দেখতে পাচ্ছি না, তো দেখার জন্য একটা স্কোপ ঢুকানো হচ্ছে, ওর সাথে ক্যামেরা থাকছে, আমি একটা মনিটরে দেখতে পাচ্ছি যে এই ক্যামেরাতে কি কি আমার পেটের মধ্যে দেখা যাচ্ছে। সো এই একটা স্ক্রিন, আপনারা যেমন এলইডি স্ক্রিন বলেন, বেটার কাজ করে, তাই না? তো এরকম আমার যদি একটা পুরানো মডেলের টিভি দেন, আমি ভালো দেখতে পারবো না, কিন্তু একটা এলইডি স্ক্রিন হলে, বড় মডেলের আপডেটেড মনিটর হলে দেখতে ভালো পারবো। সো এভরিথিং ম্যাটারস। সো যন্ত্রাংশ এবং অপারেশনের যন্ত্রপাতি এবং সাথে অ্যাক্সেসরিজ, এগুলোর জন্য অবশ্যই এটা ব্যয়বহুল। আচ্ছা, ব্যয়বহুলের জায়গা থেকে আমরা যদি একটু নিরাপত্তার জায়গায় যাই, আসলে এই দুটি অপারেশনের মধ্যে কোনটি তুলনামূলক বেশি নিরাপদ? দুটোই নিরাপদ। আচ্ছা। এটা ডিপেন্ড করে যিনি করছেন, আচ্ছা, তার কতখানি সক্ষমতা আছে করার প্রতি। হ্যাঁ, কারণ একটা তো যে বললাম হাতে দেখে তো আমার সেন্সেশন আছে, আমি সবকিছু ধরতে পারছি আমার কন্ট্রোলে। আর যখন আমি মেশিনে, আপনারা ভিডিও গেম খেলেন, একসময় আমরা ওই যে কি বলে কাঠি দিয়ে খেলা হয় যে, আসলে অনেক আগে, হ্যাঁ যাই হোক, আমি যদি একটা কাঠি, এটা তো একটু স্কোপ, ছোট ছোট কাঠির মতো থাকে, এই কাঠি দিয়ে আমি এরকম নাড়াচাড়া করে খেলছি, আমি কিন্তু কিছু দেখছি না, এটা দিয়ে আমি কাজ করছি, এই কাঠি দিয়ে আমি নাড়াচাড়া করে কাজ করছি। সো এই কন্ট্রোল, এই হ্যান্ড আই কোঅর্ডিনেশন বলা হয়, আমি চোখে মনিটরে দেখছি, আমার হাত দিয়ে আমি ওখানে দেখে দেখে কাজ করছি, লাইক এই ব্যালেন্স, এটা যে আমি কাজ করছি, এই এটা যে ভালো করতে পারবে, শিখতে পারবে, তার উপর নির্ভর করছে নিরাপত্তা। সো আমি প্রথমে বলেছি প্রশিক্ষণের জায়গা থেকে আমরা এখনো কোনো জায়গায় আছে যে অ্যাডভান্স বড় বড় অপারেশন গুলো আমাদের আরো প্রশিক্ষণ প্রয়োজন, কারণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য ওখানেও ইকুইপমেন্ট প্রয়োজন হয়, যে আপনি কোথায় শিখবেন, শেখার জন্য এন্ডো ট্রেনার বক্স থাকে। তো এই জিনিসগুলো যত আপনি বেশি প্রোভাইড করতে পারবেন, তত ডেভেলপড হবে, তত বেশি শিখতে পারবে, প্রশিক্ষণটা ভালো হবে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে একটু বাংলাদেশের গ্রামাঞ্চলগুলোতে এই সেবা পৌঁছিয়ে দিতে আসলে কি করা উচিত বা কোন জায়গাগুলো ল্যাক রয়েছে, সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। ল্যাক হচ্ছে গিয়ে প্রথম তো ফাইন্যান্সিয়াল, যেটা বললেন যে ব্যয়বহুল। তো এটা যদি সরকারিভাবে এবং বেসরকারিভাবে দুইভাবে পৌঁছে দেওয়া যায়, সরকারিভাবে যদি আমি সরকারি সব হাসপাতালে পৌঁছে দিতে যাই, তাহলে হাসপাতালে হচ্ছে এই যে আমার যে জিনিসগুলো, যেটা অপারেশন
করতে আমার লাগছে যন্ত্রপাতিগুলো, এই লম্বা লম্বা মেশিন গুলো, সেগুলো, এবং একটা প্যানেল যে মনিটরে দেখা যাবে যে গ্যাস ঢুকায়, গ্যাস ইনসাফলেটর, এইসব জিনিসগুলো, এবং সাথে থাকতে হবে বিদ্যুৎ সরবরাহ। কারণ আমি তো দেখে করছি মনিটরে, কারেন্ট সাপ্লাই থাকতে হবে, এছাড়া তো আমি কাজ করতে পারবো না সবসময়। এবং আমি ডায়াথার্মি করছি সব জায়গায়, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস না, স্পন্টেনিয়াস, এটা বন্ধ হওয়া যাবে না কোনোভাবে। এই জিনিসটা নিশ্চিত করতে পারতে হবে, এবং এই যন্ত্রাংশগুলো মেইনটেনেন্স সব জায়গায়, যে সেটা সরকারি হোক বা বেসরকারি, এটা যদি পৌঁছে দেওয়া যায় এবং সাথে সাথে প্রশিক্ষণ দেওয়া যায় সবাইকে, যারা যারা সার্জন আছেন প্রান্তিক লেভেলে, তারা যদি শিখতে পারেন তাহলে অবশ্যই এটা পৌঁছে দেওয়া যায়। আচ্ছা, অপারেশন চলছে, ল্যাপ্রোস্কোপিক সার্জারি চলছে, এমন অবস্থায় আসলে কখনো এরকম হতে পারে কিনা যে আসলে পেট কাটার আসলে একটা পর্যায়ে চলে আসলো, বা এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, হতে পারে, হতে পারে। যেমন আমরা পেটে হয়তো কোনো তার আগে অপারেশন হয়েছে, সেক্ষেত্রে হয় কি, খাদ্যনালী, পেটের মধ্যে তো খাদ্যনালী আছে, যকৃৎ আছে, স্প্লিন আছে, তো দেখা যায় যে এক পিত্তথলির অপারেশন যদি আমি বলি, ওনার হয়তো অনেক সিভিয়ার ইনফেকশন হয়েছে, ওনার পিত্তথলিটার সাথে এসে পাকস্থলী বা খাদ্যনালীর কোনো অংশ এমন ভাবে লেগে আছে, যেটা আমি এখান দিয়ে এই যন্ত্র দিয়ে ছাড়াতে গেলে হয়তো ওখানে ইনজুরি হবে বা ক্ষতি হবে, ছিঁড়ে যেতে পারে আমার অন্ত্রটা। তো সেখানে আমি হাতের কন্ট্রোল যদি বেটার থাকে, তখন আমার কেটে করাটাই পেশেন্টের জন্য নিরাপদ। এরকম কিছু কিছু ক্ষেত্রে, অথবা যখন আমার ভীষণ দেখা যাচ্ছে না সমস্যা, সেই ক্ষেত্রে মানে আমার দেখতে সমস্যা হচ্ছে বুঝতে, কারণ এখান থেকে তো আমি আসলে একটা অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা একটা অ্যাঙ্গেলে দেখাচ্ছে, ওইটাই শুধু আমার ভীষণ। আমি পেট কাটলে তো সব দেখতে পাচ্ছি না, খাদ্যনালী উল্টে দেখতে পাচ্ছি, এভাবে দেখতে পাচ্ছি, বাইরে থেকে তো সব অ্যাঙ্গেলে সবসময় দেখা যাচ্ছে না। এরকম কিছু কিছু ক্ষেত্র হয় যখন অ্যাডহেশন, মানে একটার সাথে লেগে থাকে অন্ত্রগুলো, তখন হয়তো কাটতে হতে পারে। আচ্ছা, অ্যাজ এ ডক্টর, আপনার অপারেশন চলছে এরকম কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন, যেটা এই মুহূর্তে, যেটা সেই মুহূর্তে আসলে একটু ডিফিকাল্টির দিকে যাচ্ছিল? ডিফিকাল্টিজ, এই যে এখন যেটা বললাম, যে এমন অনেক সময় হয়, হয়েছিল কিনা? হ্যাঁ, এমন হয় যে রোগী, বিশেষ করে ডায়াবেটিস, আপনি বললেন ডায়াবেটিস রোগীদের অপারেশন করা যাবে কিনা, ডায়াবেটিস রোগীদের অবশ্যই অপারেশন করা যাবে, কিন্তু ডায়াবেটিস রোগীদের কি সমস্যা হয়, ওনাদের ব্যথাবোধ কমে যায়। তো পিত্তথলি পাথর হলে আমরা কি বলি যে কিভাবে বুঝবেন, রোগী বলে যে আমার পেটে ব্যথা হচ্ছে, ব্যথা নিয়ে আসি। ডায়াবেটিস রোগীরা সহজে ব্যথা বুঝতে পারে না। ব্যথা হওয়া মানে ইনফেকশনের একটা সাইন, ওনার এখানে ইনফেকশন হচ্ছে। উনি যখন ব্যথাই বুঝতে পারে না, ওনার ইনফেকশন তো হতে থাকে রিপিটেড, যখন ইনফেকশন হচ্ছে, এখানে এসে সবগুলো একটাতে সাথে লাগছে, উনি কিন্তু কিচ্ছু টের পাচ্ছে না, উনি বলছে আমি ভালো, আমি কমপ্লিটলি অলরাইট, আমি এক্সপেক্ট করে ঢুকলাম, আমি আশা করে ঢুকলাম, সব খুব ক্লিয়ার, কিন্তু ঢুকে দেখলাম না, আমি যে দেখবো পিত্তথলিই দেখা যাচ্ছে না, সব একদম লেগে আছে। এখন যদি আমি কেটে আনতে যাই, তাহলে অন্য জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, ভালো হচ্ছে, তখন তো কাটতে হতে পারে, হতে পারে। আচ্ছা, আসলে খুবই ডিফিকাল্ট একটা মোমেন্ট, যেটা আসলে আপনাদেরকে ফেস করতে হয় সব সময়। অপারেশনের মাঝখানে আসলে চলছে, অপারেশন শেষ, এবং এমন অবস্থায় পেশেন্ট আসলে কতদিন পরে বা কত সময় পর স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারে? এটা কি ধরনের অপারেশন হয়েছে তার উপরে। আচ্ছা, আমি একটা পাকস্থলীর অপারেশন করলাম, পাকস্থলীর ক্যান্সার ছিল, ওটা কেটে ফেললাম, ওটা কেটে একটা অন্ত্রনে জোড়া দিয়েছি, সেই রোগী অবশ্যই যখন আবার তার অন্ত্রটা ঠিক মতো কাজ করা শুরু করবে, তার তখন খেতে পারবে, সেটা 2 দিনও হতে পারে, 3 দিন। কিন্তু আমি ছোট্ট একটা অপারেশন করলাম, পিত্তথলি পাথর, এই রোগীরা সাধারণত কোনো সমস্যা না হলে 6 ঘন্টা পরে খাওয়া দিবে। আচ্ছা, আর চলাফেরার ক্ষেত্রে আসলে কি একই রুলস? হ্যাঁ, আপনি পিত্তথলি পাথরের অপারেশন করলেন 6 ঘন্টা পরে, বরং ভালো, কেটে অপারেশন করার চেয়ে ভালো। উনি যেমন 6 ঘন্টা পরে খেতে পারছেন, ওনার ব্যথাও যেহেতু খুব কম হচ্ছে, উনি খুব আর্লি মোবিলাইজ হয়, উনি চলাফেরা সবই করতে পারবেন, উনি উঠে বাথরুমে যাওয়া সবকিছু করতে পারবেন, নর্মাল খাবার দাবার খেতে পারবেন। এই জন্য এই অপারেশন গুলো বাইরে পিত্তথলি পাথর যদি করি, বা আমরাও অনেক সময় করি, এটাকে বলা হয় ডে কেস সার্জারি। মানে আপনি একদিনের মধ্যে রোগী অপারেশন করে পরেই বাড়ি ছেড়ে দিবেন, 24 ঘন্টা কম সময় সে, যেহেতু সে খেতে পারবে, নিজেই নিজেরটা ম্যানেজ করতে পারবে, উনি চাইলে বাড়ি চলে যেতে পারেন। আচ্ছা, এই যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি বা সার্জারি হয়, এই সার্জারির পরে আসলে সেলাইয়ের কোনো বিষয় থাকে কিনা বা করতে হয় কিনা? সেলাই, হ্যাঁ, সেলাই ছোট ফুটা হলো তো বন্ধ করতে হয়। আচ্ছা, আমরা যেমন কসমেটিক্যালি করতে পারি। কাটা ছাড়া এই বিষয়টা আমাদেরকে একটু বলবেন। কাটা ছেঁড়া তো হয়, কাটা তো হয়, ছোট ছোট কাটা হয়, ওই যে বলেছি 1 সেন্টিমিটার মানে খুব ছোট্ট না, এতটুকু ছোট্ট একটা জায়গা কাটা হবে, তো ওটা তো বন্ধ করতে হবে। সেটা কসমেটিক্যালিও করা যায়, আপনি দাগ দেখতে বুঝতে কম পারবেন, সেটাও করা যায়, কিন্তু দাগটা কম হয় আর কি, দাগহীন তো হয় না, সামান্য একটু হয়, 5 মিলিমিটার তো খুব ছোট্ট। আচ্ছা, হ্যাঁ, রাইট, আসলে খুবই ছোট্ট, এই জন্য মনে হয় কাটা ছেঁড়া ছাড়া, কিন্তু সামান্য কাটা হয়। আচ্ছা, ল্যাপ্রোস্কোপিক সার্জারি কি আসলে ওপেন সার্জারির তুলনায় বেশি এক্সপেন্সিভ কিনা, নাকি? হ্যাঁ, এটা তো বলেছি একবার একটু ব্যয়বহুল। আচ্ছা, ওপেন সার্জারি এটা আসলে কোন শ্রেণীর মানুষের জন্য এটা আসলে তাদের
হাতের নাগালে? এখন আপনি যদি সাধারণ অপারেশন গুলো বলেন, পিত্তথলি বা অ্যাপেন্ডিক্সের অপারেশন গুলো, এগুলো যেহেতু আমাদের এখন অ্যাভেলেবিলিটি মানে সব জায়গায় আসলে অনেক জায়গায় আছে যেখানে করা যায়, জি। ইভেন উপজেলা লেভেলেও অনেক জায়গায় আছে যেটা করা যায়, কারণ মেশিন গুলো পৌঁছে গিয়েছে, মনিটর গুলো চলে এসেছে। তো ব্যয়বহুলের ব্যাপারটা একটু কমে এসেছে এখন। আচ্ছা। তো মধ্যবিত্ত, নিম্ন আচ্ছা। মধ্যবিত্ত করতে পারবে, এবং আচ্ছা। সরকারি হাসপাতালে আসলে কোন শ্রেণী বলা মুশকিল, কারণ আচ্ছা। সরকারি হাসপাতালে সব জায়গায় এখনই অপারেশন হচ্ছে, তো সব ধরনের মানুষই এই সুযোগটা নিতে পারবেন। আচ্ছা। সরকারি হাসপাতালে তো আপনি বিনা মূল্যেই অলমোস্ট পাচ্ছেন আচ্ছা। এই সেবাটা। তো সব জায়গায় সব ধরনের মানুষ নিতে পারবে। যারা রয়েছেন যে এই মুহূর্তে আসলে চিন্তা করছেন যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি তার প্রয়োজন, বা তার ডাক্তার তাকে এই সাজেস্ট করেছে এই সার্জারি করার জন্য, এই ধরনের পেশেন্টের জন্য আপনার অ্যাডভাইস কি থাকে? এখন এমন কোন পেশেন্ট আছে যাকে তার চিকিৎসক বলেছেন যে আপনার ল্যাপ্রোস্কোপিক সার্জারি প্রয়োজন, সেই ধরনের পেশেন্টের জন্য আপনার আসলে কি পরামর্শ থাকে? আপনি ল্যাপারোস্কোপিক সার্জারি যদি কেউ সাজেস্ট করে থাকে, আপনি অবশ্যই সুযোগটা নিতে পারেন, কারণ আমাদের দেশেও এখন ল্যাপারোস্কোপিক সার্জারি অনেক এগিয়ে গিয়েছে। অনেক ধরনের অপারেশন এখন ল্যাপারোস্কোপিক্যালি করা সম্ভব হচ্ছে, এবং এটার আউটকাম মানে এটার ফলাফল খুব ভালো। আচ্ছা। তো যদি কেউ আপনাকে অ্যাডভাইস করে, কেউ যদি পরামর্শ দেয় যে আপনি ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করেন, জি। আমি বলবো আপনি অবশ্যই সেই সুযোগটা নিতে পারেন। আচ্ছা। কারণ তাতে আপনার কর্মক্ষেত্রে ফেরা, সুস্থ হওয়া সবকিছু অনেক তাড়াতাড়ি হবে। আচ্ছা, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা বাংলাদেশ প্রতিদিনের দর্শক রয়েছে, আপনার যারা পেশেন্ট রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ আপনার থাকে? আমি সবার উদ্দেশ্যে বলবো, আমাদের সবসময় মনে হয় যে ওই যেটা আপনি বললেন যে ল্যাপারোস্কোপিক সার্জারি কোন ধরনের মানুষরা নিতে পারবেন, কেমন আয়ের। আমি বলবো এখন কেটে অপারেশন করা আর ল্যাপারোস্কোপি মেশিনের ভাড়া আসলে খুব কম হয়ে গিয়েছে। তো সবাই এটার জন্য যদি কাউকে সাজেস্ট করা হয়, আপনি এটা নিতে পারেন এবং নেওয়া উচিত। কারণ আপনি একটা কেটে অপারেশন করে যত লম্বা সময় আপনি অসুস্থ থাকছেন, ওই সময় যে আপনার ব্যয়, এবং আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে যে আপনার ব্যয়টা কমছে, এটা আসলে ব্যালেন্স হয়ে যায়। আচ্ছা। তো আপনি চাইলে অবশ্যই সুযোগ থাকলে যেই অপারেশনটা ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব, সেটা এই সুযোগটা নেওয়া উচিত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। সুস্থ থাকবেন, এবং সব দর্শকদের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জি দর্শক, যেমনটি বলছিলাম, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং যেটি নিয়ে আমরা তখন কথা বলছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এক আশীর্বাদ ল্যাপ্রোস্কোপিক সার্জারি। এটি নিয়ে যিনি এতক্ষণ কথা বলছিলেন তিনি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন সহযোগী অধ্যাপক সাদিয়া আফরিন তানি। তিনি কর্মরত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে, সেই সঙ্গে কাজ করছেন আফরোজা বেগম অ্যান্ড ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারে। দর্শক, বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য।